বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তারা দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো হত্যা নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলের র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, তারপরেও সেখানে কোনো সংঘাত নেই। আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই। কারোর বাড়ি, আরজেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি, একজনকেও নাক্ষর দেওয়ানো হয়নি, কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি, কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি। আরজেডি হেরেছে, করুণভাবে হেরেছে, কিন্তু হেরে গেছে। তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে, ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে, এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব, বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব, পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে, ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। পশ্চিমবঙ্গে এসআইআর হতে যারা দেবেন না বলেছিলেন, তারা কার্যত এখন কি করছেন? কার্যত এসআইআর ঘোষণা হবার পর থেকেই বিএলওদের কার্যত তারা হাইজ্যাক করেছেন। সমস্ত জায়গায় পুলিশের সহযোগিতায়, সাইবার সেলের সহযোগিতায় একদিকে পুলিশকে দিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সিএ এর নাম রেজিস্ট্রারের ক্ষেত্রে, আর অন্যদিকে পার্টি অফিসে বসিয়ে, পঞ্চায়েত অফিসে বসিয়ে বিএলওদের ভুল তথ্য, মিথ্যা তথ্যকে আপলোড করিয়ে দেওয়া হচ্ছে। বাবার বয়স 72, ছেলের বয়স যদি অঙ্ক কষে দেখা যায়, ছেলের বয়স হচ্ছে 75। এই দৃষ্টান্ত আসছে সামনে। এক ব্যক্তি, অতীতের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে 3 সন্তানের বাবা, এখন তিনি 13 সন্তানের বাবা হয়ে গেছে। বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর থেকে বাবা হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে নির্বাচন কমিশনের পরিচালনায়, জানি না কার পরিচালনায়, যে শ্বশুর কেন বাবা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএলওদের কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে যে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে, মৃত কোনো ব্যক্তির নামকেও বাইরে রাখা যাবে না, তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেব। এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব। 2 দিন আগে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে কিছু তথ্য দিয়ে এসেছিলাম। যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে বিএলওরা, তারা একটা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে। একটা আতঙ্কের আবহে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে,
কিন্তু তারপরেও যদি কেউ মনে করে থাকেন যে এভাবে মৃত ভোটারদের নাম, অনুপ্রবেশকারীদের নাম, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেখানে হয়েছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারবেন, কিংবা ফাঁকা জমিতে যাদের নাম তুলে রেখেছেন তাদের নামকে সেখানে রেখে দিতে পারবেন, তারা ভুল করছেন, নাম বাদ যাবে। রাজ্যের মানুষ সর্বত্র অত্যন্ত উৎসাহের সঙ্গে এসআইআর এর প্রক্রিয়ায় সামিল হয়েছেন। রাজ্যবাসী এগিয়ে এসেছেন এই প্রক্রিয়াকে সফল করবার জন্য, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কয়েকটি অবস্থানগত ভৌগোলিক কারণে একটা মৌলিক পার্থক্য থেকে গেছে। 2200 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। অতীতে এই নিয়েও বহুবার বিতর্ক হয়েছে। ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশনে মহারাষ্ট্র সরকার যাদের গ্রেপ্তার করেছিল বাংলাদেশি বলে তাদের পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে অনুপ্রবেশের বিষয়টি একটি মানবিক মুখ নিয়ে বিচার করে দেখার দরকার, কারণ সবল অর্থনীতির থেকে অপেক্ষাকৃত সবল অর্থনীতির থেকে দুর্বল অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ, মানুষের যাতায়াতের ব্যবস্থা থাকে, মানুষ সেখানে যায়। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে। আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে, মুষ্টিমেয় কিছু বাংলাদেশিকে নিয়ে গিয়ে বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানোর যে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। এটা ঠিকই কিছু বস্তি খালি হয়েছে, এটা ঠিকই কিছু মানুষ রাতারাতি জলের দরে অন্তত কিছু জমি বিক্রি করেছেন, ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু একই সঙ্গে যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে, আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আজকে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এখন বিএলও কে বাধ্য করা হচ্ছে ফলস অ্যাপে ফলস ডেটা আজকে আপলোড করবার জন্য, এবং কার্যত পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি যে কথা দিয়েছিলেন, মুখ্য সচিব যে কথা দিয়েছিলেন বিএলওদের নিরাপত্তা রক্ষা করবার দায়িত্ব সরকারের, সে কথা তিনি রাখেননি, বরং তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন। বহু ক্ষেত্রে আজকে যারা ডিও আছেন, ডিও তারা আত্মসমর্পণ করে ফেলেছে আজকে এই প্রশাসনের কাছে। তারা নিজেদের অসহায়তা আমাদের বারবার বলছেন যে এই অবস্থায় আমাদের কিছু করার নেই। বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিয়ত চাপ, এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে বিএলওদের ওপর এই চাপ তৈরি করছেন। যদিও এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাফল্য পাবেন না। আজকে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, আজকে যদি জিএসটির দপ্তরে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে সমস্ত নোটিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তারপরেও 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে। 2025 সালের ভোটার লিস্টেও যদি নির্বাচন করেন, যে নির্বাচনে আমার স্বর্গত বাবা মা আছেন যারা দুজনে ভোট দিতে এসেছিলেন একসঙ্গে ওপর থেকে বিধানসভায়, তারাও ওই ভোটার লিস্টে যদি থাকে, ওই ভোটার লিস্টে ভোট করালেও তৃণমূল কংগ্রেসকে এবার পশ্চিমবঙ্গের মানুষ হারিয়ে দেবে। তৃণমূলের বাঁচার কোনো জায়গা নেই। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর ফিউচার বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে, এবং ওই মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোন স্কুল টিচার যিনি বিএলও হয়েছে, সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। অধিকাংশ জায়গায় আইনের একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে
তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা আজকে তাদের ঢুকিয়েছে। বিজেপি কারোর ভাগ মারতে চায় না, কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে কাজ করছেন তৃণমূলের সহযোগিতায়, তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন। স্থায়িত্ব দেওয়ার দূরের কথা, অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে। একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছেন, বিহারের মানুষ অংশগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো 11টি প্রদেশে আজকে এই প্রক্রিয়া চলেছে। সেখানে কোনো বিরোধিতা নেই, কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে বিরোধিতা যে পর্যায়ে নিয়ে গেছেন এবং যে ভাষায় আক্রমণ করছেন, এখানে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের দিয়ে তাকে নিগৃহীত করা হল। কারা সেদিন ঘেরাও এর মিছিলে গিয়েছিলেন? কজন সেখানে স্কুল শিক্ষক ছিলেন? কজন সরকারি কর্মচারী ছিলেন? আর কজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিল? আর তৃণমূল কংগ্রেসের ওই তথাকথিত ঝান্ডাবাহী লোক ছিল? সেটা সকলকে চিন্তা করতে হবে। অর্থাৎ আজকে যে যেখানে খুশি প্রতিকারের জন্য যেতে পারেন, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আমরা আমাদের মতো করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের মতো করে 13,25,000 নাম আমরা অনেক আগেই নির্বাচন কমিশনের কাছে দিয়ে এসেছি। আমরা আমাদের কর্মীরা এখনো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যেখানে আছে সেগুলোকে নিয়ে আসছে। আমাদের নতুন তালিকা তৈরি হচ্ছে। আবার সেই তালিকা আমরা আগামী সপ্তাহে দিল্লিতে ইসি অফিসে জমা দেব। কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল, এখানে চিফ ইলেকট্রাল অফিসার সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। এখানে তার তৈরি করা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৃণমূলের কারণে, সরকারি সন্ত্রাসের কারণে আজকে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছে এবং বহু ক্ষেত্রে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তবে একটা সুস্থ, স্বাভাবিক, আধুনিক পৃথিবীতে একটা রাজ্যের ভোটার লিস্ট তৈরি হবে, সেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে আলাদা হবে, এটা তো কাম্য নয়। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যার বেশি দেরি নেই, সেটা তো প্রমাণ হচ্ছে। কে আবার বলছে বাবরি মসজিদ তৈরি করে দেবে? ক্ষমতা থাকলে করে দেখা, বলে লাভ কি? রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না। আগে তো 6ই ডিসেম্বর মিছিল করতেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফের কোনো বক্তব্য আসেনি। তার অর্থ ধরে নিতে হবে এটা মুখ্যমন্ত্রীর এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাবরের সঙ্গে, তৃণমূল কংগ্রেস আবার বাবরদের আনতে চায়। আর এখন তো বাবরদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপারে বসে আছে। কত শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকার, চিত্র পরিচালক, চিত্র তারকা, কি ভালোবাসা! এরা যাচ্ছে, ওরা আসছে, একসঙ্গে ছবি, একদম মানে ভালোবাসা উতলে উঠেছিল। কোথায় গেলেন গৌতম ঘোষ? বিবৃতি আছে কোনো? ওদিকে শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, আরেকজন